দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কাল থেকে পদ্মা সেতুর নিচ দিয়ে চলবে না ভারী যানবাহী ফেরি। আপাতত ঘাট সরানোর পরিকল্পনা নেই, জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। বিমান বাহিনীর হেলিকপ্টারে পার্বত্য জেলায় পৌঁছে গেছে টিকা। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভ্যাকসিন দেওয়া শুরু। করোনায় আরও 264 জনের মৃত্যু। ফের দুদিনের রিমান্ডে চিত্রনায়িকা পরিমণি ও সহযোগী দীপু। 6টি গাড়ি জব্দ। খোঁজ নেওয়া হচ্ছে সম্পত্তির। তালিকা হচ্ছে না পরীর বাসায় যাতায়াতকারীদের। নিজের নামে প্রকল্পের নামকরণের প্রস্তাব বাতিল করলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সোলার পার্কের পরিবর্তে সোলার পার্ক জামালপুর। খরচ হবে 1,500 কোটি টাকা। এবং কখনো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, কখনো সময় মিডিয়া লিমিটেডের জয়েন্ট ডিরেক্টর সেজে জালিয়াতি। চাকরি বাণিজ্য করে হাতিয়ে নিয়েছে টাকা। গাজীপুর থেকে গ্রেফতার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। পদ্মা সেতুর পিলারের সাথে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কাল থেকে শিমুলিয়া বাংলাবাজার রুটে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। সকালে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয় নৌ পরিবহন মন্ত্রণালয়। আপাতত ঘাট পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেই বলেও জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। এহসান জুয়েলের রিপোর্ট। ভরা বর্ষায় উত্তাল থাকে পদ্মা। গেল বছর তীব্র স্রোতের কারণে এই সময়টায় প্রায় 4 মাস নদীতে বন্ধ ছিল পদ্মা সেতুর কাজ। বর্ষার প্রতিকূলতার কথা বিবেচনা করে সাধারণত 3 থেকে 22 নম্বর পিলারের মধ্য দিয়ে চলাচল করে নৌযান। গত 23 জুলাই 17 নম্বর পিলারে ফেরির আঘাতের পর এবার 17 দিনের মধ্যেই আবারও ক্ষতিগ্রস্ত হলো সেতুর 10 নম্বর পিলার। প্রথম দফা দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন আর ফেরির চালককে সাময়িক বরখাস্ত করে খালাস পাওয়া গেলেও এবার জরুরি বৈঠকে বসে নৌ মন্ত্রণালয়। বিষয়টি তাদের জন্য বিব্রতকর জানিয়ে প্রতিমন্ত্রী বলছেন, স্রোত সামলানোর সাধ্য নেই তাদের। বাধ্য হয়ে তাই সেতুর নিচ দিয়ে ফেরিতে ভারী যানবাহন বন্ধ রাখা হবে। আমরা খুবই বিব্রত। স্রোতের তীব্রতা নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত এই রুটে ভারী যানবাহন ফেরি চলাচল করবে না। এখানে হালকা যে সকল যানবাহন আছে, জরুরি ভিত্তিতে যেগুলো আছে, এই ধরনের যানবাহন ফেরিতে পারাপার করা হবে। এবারও ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্টার ও হুল সুকানিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠিত 5 সদস্যের কমিটিকে 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তবে আগের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ঘাট সরিয়ে নেওয়ার বিষয়টি তাদের দায়িত্ব নয় বলে মনে করছেন নৌ মন্ত্রণালয়। এগুলো সুপারিশ আগেই করা হয়েছে, এটা পদ্মা সেতু কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়, আমাদের না। এদিকে বারবার দুর্ঘটনার কারণ হিসেবে ফেরি চালকের অদক্ষতার বিষয়টিকে ধুঁকছেন পদ্মা সেতু কর্তৃপক্ষ। আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে চালকের অদক্ষতা এখানে কাজ করছে এবং ফেরির যথাযথ ফিটনেস ছিল কিনা সেটাও পরীক্ষা করে দেখা দরকার। স্রোত কমে না আসা পর্যন্ত মাওয়া রুটে হালকা যানবাহন নিয়ে ফেরি আর ভারী যানবাহন নিয়ে ফেরি চলবে দৌলতদিয়া, পাটুরিয়া ও হরিণা আলুবাজার রুটে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। গত জুলাইয়ে দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির 3টি সুপারিশে স্পষ্ট ঘাট না সরানোতে বারবার পদ্মা সেতুর খুঁটিতে ধাক্কার ঘটনা ঘটছে। সুপারিশের 1 নম্বরটি ছিল সেতুকে ঝুঁকিমুক্ত রাখতে মুন্সিগঞ্জের শিমুলিয়া বা মাদারীপুরের বাংলাবাজার ঘাটকে সরিয়ে ফেলা। এ অবস্থায় আগের মাওয়াতে ঘাট স্থানান্তর সহজ ও বেশি উপযোগী বলে মনে করেন সংশ্লিষ্টরা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতুর খুঁটিতে বারবার ফেরির ধাক্কা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেতুর খুঁটি তৈরি হয়ে যাওয়ার পর কয়েক বছর ধরেই পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি সহ অন্যান্য নৌযান চলাচল করছে, কিন্তু এবছরই কয়েক দফা পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগছে। গত 20 জুলাই ফেরি শাহজালালের ধাক্কার ঘটনায় তদন্ত কমিটির দেয়া রিপোর্টে 3 সুপারিশের একটি শিমুলিয়া ফেরিঘাট 2.5 কিলোমিটার পশ্চিমে মাওয়া অথবা মাদারীপুরের বাংলাবাজার ঘাট 8 কিলোমিটার ভাটিতে শরীয়তপুরের মাঝিকান্দিতে সরিয়ে নেওয়া। সংশ্লিষ্টদের মতে পদ্মা সেতুকে এড়িয়ে চলতে যে কোনো একটি ঘাট সরিয়ে নেওয়া গেলেই সংকটের সমাধান হতে পারে।
20 কোটি টাকা ব্যয়ে মাওয়ায় ঘাট স্থানান্তর হলে দূরত্ব কমবে 2 কিলোমিটার। এতে সময় এবং জ্বালানি খরচ কমবে 15% করে। অন্যদিকে মাঝিকান্দিতে 31 কোটি টাকা ব্যয়ে ঘাট স্থানান্তরে দূরত্ব কমবে 3 কিলোমিটার, তবে সড়ক পথ বাড়বে 4 কিলোমিটার। এই অবস্থায় তদন্ত কমিটির সুপারিশের 2 সপ্তাহ পেরুলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমাদের দায়িত্ব হলো ফেরি চলাচল করা, কিন্তু ঘাট তৈরি করার দায়িত্ব হলো বিআইডব্লিউটিএ। পদ্মা সেতু কর্তৃপক্ষ অথবা আমাদের নৌপরিবহন মন্ত্রণালয় যদি দেখেন যে এখানে চ্যানেল আমাদের সুবিধার জন্য ঘাট শিফটিং করতে হবে, তাহলে আমাদেরকে এখন সেই অনুযায়ী জমি দিতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে। পদ্মা সেতুতে বারবার ফেরির ধাক্কার ঘটনায় দ্রুত ঘাট সরানোর প্রক্রিয়া শুরু করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন 29 বছরের পুরনো রোডো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা দেওয়ার ক্ষমতা 1200 মেট্রিক টন, আর পদ্মা সেতুর খুঁটির সহ্য করার ক্ষমতা 4000 মেট্রিক টনের অনেক বেশি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতা না থামায় করোনায় মৃত্যুর সংখ্যা কমছেই না। 24 ঘন্টায় সারা দেশে করোনায় মারা গেছেন 264 জন। সবচেয়ে বেশি 92 জন মারা গেছেন ঢাকা বিভাগে। রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এই কান্নার কোনো সান্ত্বনা নেই। প্রতিদিনই করোনায় ঝরে যাচ্ছে শত শত প্রাণ। হাসপাতালগুলোতে করোনা রোগী নিয়ে স্বজনদের ছোটাছুটি এখন নিয়মিত বিষয়। ভয়াবহতা আরও বাড়ছে শক্তিশালী ডেল্টা ভেরিয়েন্টের। হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট রোগী ও স্বজনদের ভোগান্তি বাড়াচ্ছে। 24 ঘন্টায় সারা দেশে করোনায় সর্বাধিক 92 জন মারা গেছেন ঢাকা বিভাগে। তার মধ্যে সর্বাধিক ঢাকা জেলায় 39 জন। দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছেন চট্টগ্রাম বিভাগে 60 জন। তাদের মধ্যে কুমিল্লায় 16, ব্রাহ্মণবাড়িয়ায় 13, চট্টগ্রামের 12 ও চাঁদপুরে 9 জন। ওনারা আমাদেরকে এখান থেকে ঢাকা মেডিকেল অথবা মুগদা মেডিকেল অথবা ডিএনসিসিতে রেফার করেছেন। খুলনা বিভাগে করোনায় মারা গেছেন 27 জন। তাদের মধ্যে কুষ্টিয়ার 6, ঝিনাইদহের 5 ও খুলনার 4 জন। দামি দামি অ্যান্টিবায়োটিক যে ইঞ্জেকশনগুলো, সেগুলো আসলে মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার। ওষুধগুলো যদি হসপিটালে সাপ্লাই থাকতো, তাহলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আক্রান্ত হচ্ছে করোনায় তাদের জন্য অনেক সুবিধা হতো। এবং করোনায় রাজশাহী বিভাগে মারা গেছেন 25 জন। তাদের মধ্যে বগুড়ার 6, নাটোরের 5 ও রাজশাহীর 4 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 508 জন। পেশেন্টের চাপ বাড়ছে, মৃত্যু হারও খুব বেশি কমছে তাও না। হাসপাতালে একটু খারাপ পরিস্থিতি বিরাজ করছে। আগের থেকে তুলনামূলক মারাও যাচ্ছে বেশি। ময়মনসিংহ বিভাগে করোনায় মারা গেছেন 18 জন। তাদের মধ্যে 13 জনই ময়মনসিংহের। বিভাগে 1852টি নমুনা পরীক্ষায় শনাক্ত 351 জন। আইসিইউটা অ্যাভেলেবেল নাই, আরও বেশি হইলে অনেকটা ভালো হতো রোগীদের জন্য। আইসিইউ না পেয়ে অনেক মর্মস্ত রোগী মারা যাচ্ছে। 7 জন করে মারা গেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, চুয়াডাঙ্গা ও ফরিদপুর মেডিকেলে। এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের হার 38.94% ফরিদপুরে। সিলেট বিভাগে 17 ও রংপুর বিভাগে 14 জন মারা গেছেন করোনায়। তাদের মধ্যে সিলেট জেলার 12 ও রংপুর জেলার 5 জন। এছাড়া 24 ঘন্টায় করোনায় বরিশাল বিভাগে 11 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। দেশের দুর্গম অঞ্চলেও টিকা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। হেলিকপ্টারে করে রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চলে টিকার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদেরও পৌঁছে দেওয়া হচ্ছে। আজ বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী রাঙ্গামাটির দুর্গম এলাকার বড়তলি সেনা ক্যাম্পের অধীনে 700 জনকে ভ্যাকসিন দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার কমল দে। করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে এক অনন্য রেকর্ড স্থাপন করেছে বাংলাদেশ। সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে আজকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং প্রায় 700-র বেশি লোককে করোনা ভ্যাকসিন দেওয়া হয়। এখন করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী যৌথভাবে আসলে সে কাজটি সম্পন্ন করেছে। 700-র বেশি মানুষকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার আজকে থেকে দুর্গম যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু
করোনা ভ্যাকসিন দেওয়ার যে কার্যক্রম সেটি শুরু করে সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তারা যৌথভাবে কিন্তু এই করোনা ভ্যাকসিনটি সম্পন্ন করেছে। অর্থাৎ বলা যায় এটা একটি অনন্য রেকর্ড ছিল বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী, যেহেতু তারা নিরাপত্তার মাধ্যমে সেখানে কিন্তু যে দুর্গম যে অঞ্চলটি, সেই দুর্গম অঞ্চলে তারা টিকার কাজটি সম্পন্ন করতে পেরেছে। বড়তলী আর্মি ক্যাম্পে এই হেলিকপ্টারটি অবতরণ করা হয় এবং সেখানে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। অর্থাৎ দুর্গম এলাকার শত শত মানুষ তারা শত শত মাইল পায়ে হেঁটে এসে, পাহাড়ি পথ পায়ে হেঁটে এসে কিন্তু তারা এই ভ্যাকসিন সম্পন্ন করেছে। অর্থাৎ বলা চলে বাংলাদেশ যে করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে একটি অনন্য রেকর্ড স্থাপন করলো। আজকে বাংলাদেশের শেষ সীমান্তবর্তী এলাকায় তারা এই ভ্যাকসিনটি সম্পন্ন করতে পেরেছে। এটি আসলে ছিল বাংলাদেশ বিমান বাহিনীর যে হেলিকপ্টার সহযোগিতা এবং সাথে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এই দুটি মিলে কিন্তু তারা সেই দুর্গম এলাকায় তারা পৌঁছাতে পেরেছে এবং সেই টিকা তারা সম্পন্ন করতে পেরেছে। এবং আগামী কয়েকদিনের মধ্যে তারা আরও যে দুর্গম পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে তারাও টিকার কর্মসূচি করবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। বলা চলে সকালে কিন্তু জরুরি ঘাঁটি থেকে বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টারে রওনা দেয় এবং সে কাপ্তাই থেকে তারা স্বাস্থ্যকর্মী এবং প্রয়োজনীয় ভ্যাকসিন তুলে নেয় এবং একই সাথে তারা দুর্গম অর্থাৎ বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত তিন দেশের যে সীমান্তবর্তী দুর্গম এলাকাটি রয়েছে সেখানে তারা করোনা ভ্যাকসিন সম্পন্ন করেছে। এখন পর্যন্ত আমার কাছে এ ছিল দুর্গম এলাকায় যে টিকা কর্মসূচি চলছে তার সর্বশেষ। আজ থেকে বাংলাদেশ সরকারের নিজস্ব ব্যবস্থাপনায় ৪৮,০০০ রোহিঙ্গা নাগরিককে একযোগে করোনা টিকা দেওয়া হচ্ছে। উৎসাহ নিয়ে করোনার ভ্যাকসিন নিচ্ছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। সকাল থেকে কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে এই কার্যক্রম শুরু হয়। আগামী ১ সপ্তাহ চলবে। করোনা টিকা দিতে পারায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে রোহিঙ্গারা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প ৪ সকাল না হতে রোহিঙ্গারা ছুটে আসছেন করোনার টিকাদান কেন্দ্রে। সবার হাতে রয়েছে করোনার টিকার কার্ড। নির্ধারিত সময়ের আগে রোহিঙ্গারা টিকাদান কেন্দ্রে ছুটে আসায় তাদের বসানো হয়েছে নির্দিষ্ট রুমে। এরপর যাচাই বাছাই ও নিবন্ধনের পর একজন একজন করে নিয়ে যাওয়া হচ্ছে টিকা দেওয়ার বুথে। সুশৃঙ্খল ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় টিকা দিতে পারায় দারুণ খুশি রোহিঙ্গারা। এই জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে রোহিঙ্গারা। করোনা ভাইরাস নয় বললা বলি আর দিবা সরকার টিকা মারে টিকা মারে বললা সেদিনে তো বেশি ভালো লাগে। বাংলা সরকার দিয়ে টিকা মারে দিয়ে না তো বেশি শান্তি লাগে, বেশি খুশি লাগে। তো বেইনা মাঝিয়ে দিয়ে কি মাইকের মাঝে এলান করি যে তারা শহরে যাবে এই তারা দাসে শহর বড় যাই দাসে ঘুরে আইবা। বর্ধিত ক্যাম্প ৪-এ বেলা ১১টায় টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রিজওয়ান হায়াত। এ সময় তিনি স্বাস্থ্যকর্মীর হাতে বুঝিয়ে দেন ২ বক্স করোনার টিকা। পরিদর্শন করেন টিকাদান কর্মসূচির কার্যক্রম। আপাতত প্রথম পর্যায়ে আমরা ৪৮,৪০০ আগামী ১৮ তারিখ পর্যন্ত চলবে। আর স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তা জানালেন টিকাদানে রোহিঙ্গাদের আগ্রহের কমতি নেই। আগেও এখানে এসে পরিদর্শন করে কথা বলে যেটা দেখছি, এখনো যেটা দেখতেছি প্রচুর আগ্রহ। তারা বেশি অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে টিকা দিতে টিকা কেন্দ্রে আসতেছে এবং আসবে বলে আমি বিশ্বাস করি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে প্রথম পর্যায়ে ৫৫ বছরের ঊর্ধ্বে ৪৮,০০০-এর বেশি রোহিঙ্গা নাগরিককে সিনোফার্মের করোনার টিকা দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে ৪৮,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় করোনার টিকা দেওয়া হলেও বাদবাকি রোহিঙ্গা এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফের স্থানীয় বাসিন্দাদের আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে করোনার টিকার আওতায় আনার দাবি সচেতন মহলের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। বাংলার সময় আরও থাকছে। গাইবান্ধায় রেলওয়ের গোডাউন থেকে ৭,৫০০ ফিশ প্লেট গায়েব। গোডাউন প্রধানের দায়িত্ব হস্তান্তরকালে ধরা পড়ল গরমিল। তদন্ত চলছে। কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন চিত্রনায়িকা পরিমণি। চিৎকার করে বললেন তাকে ফাঁসানো হয়েছে। পরীর আইনজীবীর অভিযোগ, একদিনে তাকে পোশাক পরিবর্তন করার সুযোগ দেওয়া হয়নি, দেখা করতে দেওয়া হয়নি বৃদ্ধ নানার সঙ্গেও। রাষ্ট্রপক্ষ বলছে সহানুভূতি পেতেই সব করছেন পরী। মঞ্জুর হয়েছে ২ দিনের রিমান্ড। মাদক মামলায় ফের ২ দিনের রিমান্ড আদেশের পর আদালত থেকে বের করার সময় চিৎকার করে পরিমণি বলেন তাকে ফাঁসানো হয়েছে। এর আগে রিমান্ড শুনানিতে কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন পরী। জনাকীর্ণ আদালতে শুরু হয় শুনানি। আদালত তাকে ও তার সহযোগী দীপুর ২ দিন করে জিজ্ঞাসাবাদে পাঠান আদালত। ডিবি থেকে সিআইডিতে
বদলি হয়েছে তদন্তের জন্য, অথচ সেখানে তাকে আগে ভালোভাবে জিজ্ঞাসা করা দরকার। এই যে মাদক, তারপরে ভয়ঙ্কর মাদক যে তার কাছ বাসার থেকে উদ্ধার করা হয়েছে, এই মাদকের উৎস কোথায় সেটা অবশ্যই জানা দরকার, উদ্ঘাটন হওয়া দরকার। তাকে ধৃত করার পর থেকে সর্বমোট 122 ঘন্টা সে পুলিশ কাস্টডিতে ছিল, তারপরেও তাদের জিজ্ঞাসাবাদ শেষ হয় নাই। আমরা কোর্টকে বলেছি যে সে যেন ভারতের চন্দ্রাবতীর মতো প্রতিহিংসার শিকার না হয়, সে যেন তার যে মেধা, তার যে একজন নায়িক হিসেবে তার যে উত্থান, সেইটা যেন কোনোভাবে বিনষ্ট না হয়। পরিমণির আইনজীবীর দাবি, রিমান্ডে অমানবিক আচরণ করা হয়েছে, তার সঙ্গে এক কাপড়ে আনা হয়েছে আদালতে। এই অভিযোগ নাকচ করেছেন রাষ্ট্রপক্ষ। উনি শুধু কান্নাকাটি করেছে এবং উনি ন্যায় বিচার চেয়েছে দেখা করার জন্য, তাকে প্রয়োজনীয় প্রত্যাদি তার কাপড় চোপড় দেওয়ার জন্য, তারা সেটা পারে নাই। সে আসলে এক কাপড়ে আছে বলে আমাদেরকে জানিয়েছে, আমরা তাই বলেছি। তার অন্যান্য সহযোগীরা তারা কিন্তু কাপড় চেঞ্জ করে আসছে এবং সে ইচ্ছাকৃতভাবে সে একই কাপড় বারবার পরে আসছে আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এটা একটা, আমি মনে করি যে একটা আদালতের সিম্প্যাথি ড্র করার জন্য। পরীকে দেখতে আদালতে ছিলেন শতবর্ষী নানা, তার সঙ্গে দেখা করার অনুমতি চাইলেও আদালত তা নাকচ করে দেন। নিজের জন্য জীবনে সে কিছু করে না, সব মানুষের জন্য দান করতে আসছে, আর এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে। খালি বোতল ছিল, এত কি মাদকের বোতল না কি এত জানি না। এদিন চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের মাদক ও পর্নোগ্রাফির মামলায় 6 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তার সহযোগী সবুজকে পাঠানো হয়েছে 4 দিনের রিমান্ডে। কথিত মডেল মৌয়ের মঞ্জুর হয়েছে 2 দিনের রিমান্ড। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পরিমণির বাসায় যাতায়াতকারীদের কোনো তালিকা হচ্ছে না, কাউকে গ্রেফতারও করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। সকালে ডিএমপি সদর দফতরে এ কথা জানান তিনি। এদিকে সিআইডি জানিয়েছে চিত্রনায়িকা পরিমণি সহ অন্যান্যদের 6টি গাড়ি জব্দ করা হয়েছে। মাদক মামলার পাশাপাশি তাদের সম্পত্তির খোঁজ খবর নেওয়া হচ্ছে। চিত্রনায়িকা পরিমণি, কথিত মডেল মৌ ও পিয়াসাকে গ্রেফতারের পর রিমান্ডে তাদের বাসায় যাতায়াত ছিল এমন অনেকের নাম পাওয়ার কথা জানিয়েছিল সিআইডি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের তালিকা কেন্দ্র করে একটি গোষ্ঠী চাঁদাবাজি করছে বলে তথ্য পাওয়ার দাবি পুলিশের। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হন ডিএমপি কমিশনার। জানান, পরিমণির বাসায় যাতায়াত ছিল এমন কারো তালিকা হচ্ছে না। চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান ঢাকা মহানগর পুলিশ প্রধান। মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে এবং একাধিক ব্যক্তি বিভিন্ন জায়গায় আমাদের কাছে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছেও অভিযোগ করেছেন যে তার কাছে চাঁদা চাওয়া হচ্ছে, যে আপনি যদি আমাকে এই পরিমাণ অর্থ না দেন তাহলে আমাদের কাছে আপনার বিরুদ্ধে যে তথ্য আছে সেটা দিয়ে নিউজ করে দেব। চিত্রনায়িকা পরিমণির সঙ্গে পুলিশ কর্মকর্তা সাকলাইনের সম্পর্কের বিষয়টি পুলিশের জন্য বিব্রতকর জানিয়ে কমিশনার বলেন, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একজন বিসিএস এর ক্যাডার অফিসার এই ধরনের একটা অনৈতিক সম্পর্কে জড়াবে, এটি কখনোই প্রত্যাশিত না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চিত্রনায়িকা পরিমণি সহ গ্রেফতার অন্যদের সম্পদের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিআইডি প্রধান। কোত্থেকে আসলো, কে আনলো, কিভাবে আসলো, কোথায় থেকে টাকা পেলো, এইসব ডাউটগুলো আমাদের তো থাকে। ইনভেস্টিগেশনের স্বার্থে এগুলোকে আমরা যখন পুলিশ রিপোর্ট তৈরি করি তখন আমাদেরকে এই জিনিসগুলোর অ্যান্সার আমাদেরকে রেডি করতে হয়। সো সেইগুলোকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। বুলবুল রেজা, সময় সংবাদ। প্রকল্পের নামকরণ থেকে নিজের নাম বাদ দিয়ে প্রস্তাব অনুমোদন করলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার একনেক সভায় প্রস্তাবিত শেখ হাসিনা সোলার পার্কের পরিবর্তে সোলার পার্ক জামালপুর নামকরণ করেন তিনি। এ প্রকল্পে ব্যয় হবে ১,৫১২ কোটি টাকা। জামালপুরের মাদারগঞ্জে শেখ হাসিনা সোলার পার্ক নামে প্রকল্প স্থাপনের প্রস্তাব ওঠে মঙ্গলবারের একনেক সভায়। কিন্তু সভায় দেশের সর্ববৃহৎ এ সৌর বিদ্যুৎ কেন্দ্র নিজের নামে রাখার ঘোর আপত্তি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় উপস্থিত মন্ত্রী ও সদস্যদের বারবার অনুরোধ উপেক্ষা করে প্রধানমন্ত্রী ১৫১২ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের অনুমোদনে নামকরণ করেন সোলার পার্ক জামালপুর। একনেক সভা শেষে প্রকল্পটি পাশের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। একনেক পর্যন্ত নাম ছিল শেখ হাসিনা সোলার পার্ক জামালপুর, মাদারগঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী একনেক চেয়ারপারসন ঘোর আপত্তি তুলেছেন যে না, আমার নাম বাদ দিতে হবে, আমার নাম থাকবে না। উনি বারবার সদস্য মহোদয়গণ অনেক অনুনয় বিনয় করেছেন, অনুরোধ করেছেন যে কেন, কোনো আবেগ নয়, যে এটা দেশের বৃহত্তম সোলার প্রকল্প পার্ক, 100 মেগাওয়াট, এত বড় আমরা হয় নাই।
এটা একটা আইকনিক প্রকল্প, এটাতে আপনার নাম থাকা উচিত। বঙ্গবন্ধু ট্রাস্ট কর্তৃক অনুমোদিত নাম, তারা ক্লিয়ার করে দিয়েছে। এরপরে উনি বলছে যে ওখানে কারেক্ট করা হবে, আমি ওনাদের সঙ্গে কথা বলবো, আমার নাম থাকবে না। শেষ পর্যন্ত ওনার জোর আপত্তির পর নামটা উনি বললেন এটার নাম হবে সোলার পার্ক জামালপুর মাদারগঞ্জ। মাদারগঞ্জের সোলার পার্কে ভারত 1115 কোটি 63 লাখ টাকা ঋণ সহায়তা দেবে। এছাড়া 76 কোটি 76 লাখ টাকা বাস্তবায়নকারী সংস্থা আর সরকারি তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে 319 কোটি টাকা। এটা অরিজিনাল ছিল মোল্লাহাটে, কিন্তু মোল্লাহাটে ফিজিবিলিটি ফেইল্ড, এখানে কোনো ব্যয় হয় নাই। তারা আগেই একাডেমিক ফিজিবিলিটি করে দেখছে টিকবে না, এইটাকে শিফট করছে মাদারগঞ্জে জামালপুরে। একই প্রকল্প, একই পরিমাণ টাকা, একই সবই। এইটা ইন্ডিয়ান ঋণ থেকে ফান্ড করা হবে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু করে 2024 সালের আগস্ট মাস নাগাদ প্রকল্প শেষ করার সময় নির্ধারিত হয়েছে। 325.65 একর জমির ওপর 20 বছর মেয়াদী সোলার প্ল্যান্টটি নির্মিত হবে। কখনো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, কখনো নিজেকে পরিচয় দিত সময় মিডিয়া লিমিটেডের জয়েন্ট ডিরেক্টর হিসেবে। রাজধানী সহ সারা দেশে চাকরি বাণিজ্য করে হাতিয়ে নিচ্ছিল টাকা। গতরাতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে তাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। জুনায়েদ রুবেলের ক্যামেরায় রাজিবুল হাসানের রিপোর্ট। এডিট করা ছবিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির সঙ্গে শরীফ নিজের পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শরীফ উদ্দিন ওরফে শেখ কামাল ইবনে যুবরাজ। নিজের ফেসবুক আইডিতে সময় মিডিয়া লিমিটেডের যুগ্ম পরিচালক ছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রশাসনিক পরিচালক, জাতীয় প্রেস ক্লাবের সদস্য সহ সিআইপি পরিচয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিল। এছাড়া নিজের গাড়িতে ব্যবহার করতেন সময় সংবাদের স্টিকার। গেল রাতে টঙ্গীর এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে এই প্রতারককে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত প্রধানমন্ত্রীর কার্যালয় ও সময় সংবাদের স্টিকার লাগানো প্রাইভেট কার, হ্যান্ডকাফ, 4টি ভুয়া পরিচয়পত্র ও 200 পিস ইয়াবা উদ্ধার করে তারা। বিত্তশালী ব্যক্তিবর্গকে সে টার্গেট করে সে মূলত তার অপরাধ কর্ম চালিয়ে যেত। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করি এবং তাকে আমরা তার অপরাধের জন্য তার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে 4টি মামলা দায়ের করেছি। ভুয়া পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন স্থানে অনৈতিক প্রভাব বিস্তার ও সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগে গত 3 আগস্ট রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করে সময় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ এসব তথ্য তুলে ধরে বলেন, অভিযুক্ত যুবকের সঙ্গে 6 থেকে 7 সদস্যের একটি নারী চক্র রয়েছে, যারা বিভিন্ন সময় মানুষকে নানাভাবে জিম্মি করে অর্থ হাতিয়ে নেন। সময় টিভির সে জয়েন্ট ডাইরেক্টর, সে 10% শেয়ারের মালিক, এরকম একটি ভুয়া আইডি কার্ড বানিয়েছিল, সেটাও আমরা উদ্ধার করি এবং তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তার একটি গ্রুপ ছিল, এর মধ্যে সে একটা বান্ধবী গ্রুপও তার ছিল। বান্ধবী গ্রুপ দিয়ে মূলত বিভিন্ন সময় সে বিভিন্ন বিত্তশালী ব্যক্তিবর্গ ছিল তার মূলত টার্গেট গ্রুপ। গত বছরের আগস্টে প্রতারণার দায়ে কুমিল্লায় গ্রেপ্তার হয়েছিল প্রতারক শরীফ। এবারও তার বিরুদ্ধে গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা, মাদক, ভুয়া কর্মকর্তা ও প্রতারণার অভিযোগে 4টি মামলা দায়ের করা হয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। গাইবান্ধায় বোনারপাড়া রেলওয়ের প্রকৌশল শাখার গোডাউনে প্রায় 50 টন ওজনের 7400টি ফিশ প্লেট খুঁজে পাওয়া যাচ্ছে না। গোডাউনের নতুন প্রধানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় ধরা পড়ে নিখোঁজের ঘটনা। বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্য তৈরি হয় বিভাগীয় পর্যায়ে। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস রেলওয়ে পুলিশের। রেলপথের গুরুত্বপূর্ণ অংশ ফিশ প্লেট। এটি ক্ষতিগ্রস্ত হলে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে ট্রেন চলাচল। রেলওয়ের পশ্চিমাঞ্চলে রেলপথ ক্ষতিগ্রস্ত হলে গাইবান্ধার বোনারপাড়া থেকে ফিশ প্লেট সরবরাহ করা হয়, কিন্তু এই গোডাউন থেকেই উধাও হয়ে গেছে রেল লাইনের 7400 পিস ফিশ প্লেট। মঙ্গলবার দুপুরে বোনারপাড়া প্রকৌশল শাখার গোডাউনে নতুন দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মাজেদুল ইসলামকে দায়িত্ব ও মালামাল হস্তান্তর করতে আসেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী দীপক কুমার সিংহ। গোডাউনের মালামাল হিসাব করতে গিয়ে ধরা পড়ে এই গরমিল। গণনা শুরু করার মুহূর্তে আমাদের স্টাফ কয়েকজন তারা বলে যে কি ব্যাপার, এদিকের এই মালামাল এত কম কেন? নজর দিয়ে দেখি যে হ্যাঁ, কিছু কিছু ফিশ প্লেট নিচে স্টাকের নিচেরগুলো রয়ে গেছে। আমাদের 71টা স্টাক ছিল,
সেখানে আছে হলো 34টা। দরজা জানালা বন্ধ, ঠিকঠাক গোডাউনের টিনের চালু। নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করছেন সবুজ মিয়া ও রব্বানী নামে 2 জন। তারপরও কিভাবে 37টি স্টেকের এত মালামাল গায়েব হয়ে গেল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কোথাও কাটাকাটি নাই, কোনো ভাঙ্গাচোরা নাই, তালা ঠিক আছে, সিলকালা সব ঠিক আছে, কিন্তু তারা বলতেছে মাল নাই। এটা কতটুকু সত্য এটাও কিন্তু দেখার দরকার আছে। আমাদের তো এটা নাই, এদের ভিতরে কী কী আছে এটা আমাদের বলা নেই। এতে বলে দেওয়া আছে, চাবি কি আমাদের কাছে দেওয়া আছে, দেখেও এটা নাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বনারপাড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। ইনভেস্টিগেশন ছাড়া এই মুহূর্তে আমি ক্লিয়ার বলতে পারবো না, যেহেতু তাদেরও একটা অফিসিয়াল প্রসিডিউর আছে। তার পরবর্তীতে তারা অভিযোগ জানাবে বা যদি মামলা দেয় আমরা সেভাবে আগাবো। গোডাউনে থাকা অন্য কোনো মালামাল খোয়া গেছে কিনা তাও অনুসন্ধান চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নারায়ণগঞ্জে পুকুর খনন ও সংস্কার কাজ করার মাটি কবরস্থানে ফেলে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শামীম ওসমান। দুপুরে দ্বিতীয় দিনের মতো নগরীর মাসদাইর এলাকায় কবরস্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের এই কথা বলেন শামীম ওসমান। সিটি কর্পোরেশনের অবহেলায় এই ঘটনা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় সিটি কর্পোরেশনের সংস্কার কাজের ঠিকাদারদের ডেকে কবরগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনারও নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান শামীম ওসমান। বাংলার সময় আরও থাকছে, বৃহত্তর রংপুরে অর্থনীতির ভিত মজবুতে আসছে গ্যাস লাইন স্থাপনে জমি অধিগ্রহণ শুরু। ডিসেম্বরে ঠিকাদারের কাছে হস্তান্তরের আশা। খাগড়াছড়িতে করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি চাহিদা বাড়ছে আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেনের। হাসপাতালের পাশাপাশি ঘরে থেকে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন, আর ঘরে থেকে চিকিৎসা নেওয়া অধিকাংশ রোগীদের অক্সিজেনের সেবা পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। 24 ঘন্টায় সেবা দিতে প্রস্তুত রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত রেড ক্রিসেন্টের 15 জন যুব সদস্য। ইউনিটের হটলাইন নাম্বারে কল পাওয়া মাত্র ছুটছেন রোগীর ঘরে। খাগড়াছড়ি প্রতিনিধি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পার্বত্য জেলা খাগড়াছড়িতে করোনাকালে মানবিক সেবায় এগিয়ে এসেছেন রেড ক্রিসেন্টের সদস্যরা। মূলত করোনার তৃতীয় ঢেউয়ে জেলায় বাড়ছে করোনার সংক্রমণ। আক্রান্ত রোগীদের অধিকাংশেরই লাগছে অক্সিজেন। হাসপাতালের পাশাপাশি অনেকে ঘর থেকেই চিকিৎসা নিচ্ছেন। ঘরে চিকিৎসা নেওয়া করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিন্ডার সেবা দিতে এগিয়ে এসেছেন জেলার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এক ঝাঁক স্বেচ্ছাসেবক। ওনাদেরকে বলছি জানাচ্ছি কতটা, ওরা যতটুকু পারে আমাদেরকে একটা নতুন অক্সিজেন সিলিন্ডার দিয়ে গেছে। এলাকা থেকে কল আসে যে ওনাদের অক্সিজেন সার্ভিস প্রয়োজন, তো আমরা সেখানে দ্রুত ওনাদের অক্সিজেন সেবাটা দেওয়ার জন্য চেষ্টা করি। আর অক্সিজেন সেবার সাথে সাথে আমরা এখানে টিকার কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। শুধুমাত্র অক্সিজেন সেবাই নয়, মহামারী করোনার সংকটের শুরু থেকেই সম্মুখ সারির অন্য পেশাজীবীদের সাথে বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। অক্সিজেন সেবাটা মূলত তাদেরকে দিই যারা একেবারে হাসপাতাল আসা পর্যন্ত আসতে পারে না বা অক্সিজেনের ঘাটতি থেকে যায়। গত 13 জুলাই থেকে 5টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে বিনামূল্যে অক্সিজেন সেবা। আপাতত খাগড়াছড়ি পৌরসভার মধ্যে এই সেবা চালু থাকলেও আরও সিলিন্ডার পেলে এই সেবার পরিধি বাড়ানোর কথা জানান সংশ্লিষ্টরা। খাগড়াছড়িতে যে পরিমাণে করোনা রোগী বাড়ছে সেটার তুলনায় আমাদের লজিস্টিক সাপোর্ট খুবই কম, অক্সিজেন সাপোর্টও কম। জেলায় 11,509 জনের নমুনায় 2,190 জন করোনা শনাক্ত ও 17 জনের মৃত্যু হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের করোনা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করেই সরকার কঠোর বিধিনিষেধ শিথিল করেছে। আবারও যদি পরিস্থিতির অবনতি হয় এবং সরকার যদি সেনাবাহিনীকে প্রয়োজন মনে করে তাহলে তারা কাজ করবে। এই উন্নতির পরিস্থিতিকে অবলোকন করে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত লকডাউনটা শিথিল করা হচ্ছে। আমাদের পেট্রোল কার্যক্রমও সেইভাবে আমরা পুনর্বিন্যাস করব। বাট যদি পরিস্থিতি ডেটোরিয়েট করে, সরকার যদি মনে করে আবার আমাদের
আমরা কঠোর লকডাউন যদি দেয়া হয় আমাদের কার্যক্রম সেইভাবে আমরা চালাবো। রংপুর অঞ্চলে গ্যাস সঞ্চালন লাইন স্থাপনে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। করোনা পরিস্থিতি সত্ত্বেও অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বরে ঠিকাদারের কাছে জমি হস্তান্তরের আশা করছে স্থানীয় প্রশাসন। এতে খুশি ব্যবসায়ী মহল। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। কৃষি নির্ভরতার পাশাপাশি বৃহত্তর রংপুর অঞ্চলের অর্থনীতির ভিত মজবুত করতে জেলাগুলোতে শিল্পায়নের দাবি অনেক দিনের। শুধুমাত্র গ্যাস না থাকায় ব্যাপক বিনিয়োগে আকৃষ্ট হচ্ছে না কেউ এখানে। রিরোলিং মিল একটা চালু হয়েছিল, এই গ্যাসের অভাবে ওটা ইলেকট্রিসিটি চলছিল, তাহলে ওরা চালাতে পারে না, পরে বন্ধ হয়ে গেছে। আপাতত নীলফামারীর উত্তরা ইপিজেড, রংপুর বিসিক শিল্পনগরী ও পীরগঞ্জে সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চলের জন্য গ্যাস পাইপলাইন বসাতে 258 কোটি টাকা অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক। এতে খুশি এই অঞ্চলের ব্যবসায়ীরা। আমরা যদি গ্যাস পাই তাহলে আমরা বিশ্বাস রাখি যে আমরা পার্শ্ববর্তী দেশগুলোতে শিল্পভিত্তিক পণ্য তৈরি করে রপ্তানি মুখর পরিবেশ তৈরি করতে পারবো। পাইপলাইনের মধ্যে গ্যাস সরবরাহ করলে এই এলাকার ক্ষুদ্র এবং বড় বৃহৎ শিল্প গড়ে উঠবে। জেলা প্রশাসন জানায়, জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বরে ঠিকাদারের কাছে জমি হস্তান্তরের লক্ষ্যে কাজ চলছে। করোনার কারণে বিভিন্ন সময়ে আমাদের কাজটা একটু মাঝে মাঝে হ্যাম্পার হয়েছে, কিন্তু তারপরেও আমরা এখনও আমাদের লক্ষ্য আছে যে ডিসেম্বরের মধ্যে কন্ট্রাক্টরের কাছে মন্ত্রণালয় যেন জমিটা বুঝিয়ে দিতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। রংপুর বিসিক ও উত্তরা ইপিজেড সহ এ অঞ্চলে উল্লেখযোগ্য 80টির মতো শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে আছে। এসব শিল্পে এসেছে কিছু বিদেশি বিনিয়োগও। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দিনাজপুরের ফুলবাড়িতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে মানুষগুলো যতটা আশায় বুক বেঁধেছিলেন ততটাই যেন হতাশ দুর্বল অবকাঠামো আর পানি, বিদ্যুৎ ও যাতায়াত সমস্যার কারণে। অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। খয়েরবাড়ি ইউনিয়নের বালুপাড়া এ অঞ্চলের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প। বরাদ্দ পেয়ে ঘরে ওঠার 2 থেকে 3 মাসের মধ্যেই মেঝে দেবে যাওয়া, প্লাস্টার ওঠা এবং চাল দিয়ে পানি পড়ার অভিযোগ বসবাসকারীদের। ভিত্তি এবং উপর হলো আপনার নীলটন, এই দুটা জিনিস কিন্তু ঘরের মেন। এই দুটা জিনিস একেবারে নরমাল নাই। আপনি চটা উঠে যাচ্ছে, বালু উঠে যাচ্ছে, ঘরের কি ঘরের কাজ করছে, ঘর দিয়ে পানি পড়ে। উপরকার ইয়েগুলো কাঠগুলো ঘুম ধরেছে, আমি আজকে একটু বিরাট শান্তি ফেলাইছি। ঘর তুফানে যদি ঘর উল্টে যায় তাহলে আমরা কিভাবে থাকবো? পানি নাই, টেবলও খারাপ হয়ে আছে, আমার বাড়ির সামনে টেবলটাও খারাপ হয়ে আছে, ঠিক করে দেয় না। রাস্তাঘাটের সমস্যা, রাস্তাটা যদি ভালো করে দেয় অনেক ভালো হয়। খবর পেয়ে প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের 2 কর্মকর্তা এবং জেলা মনিটরিং কমিটির সদস্যরা। তাৎক্ষণিকভাবে কিছু ঘরে বিদ্যুৎ সংযোগ ও পানির ব্যবস্থা করে কর্তৃপক্ষ। আমরা শতভাগ চেষ্টা করেছি আমাদের যে স্পেসিফিকেশন ছিল সেই স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করার। আমাদের সেই বিষয়ে কোনো গাফলতি এবং অবহেলা ছিল না। যার ঘরে যেই সমস্যা ওনারা সেইখানটাতে যদি অভিযোগ খাতায় সেটা লিপিবদ্ধ করেন, আমরা একসাথে সবগুলো ফাইন্ড আউট এবং সলভ করার চেষ্টা করছি। আমি এক নজরে যতটুকু দেখলাম তাতে এখানকার নির্মাণ কার্যক্রম কিন্তু বেশ ভালো হয়েছে বলে আমি দেখলাম। বাসিন্দাদের স্বাবলম্বী করতে আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। বিভিন্ন যে সরকারি দপ্তরের যে প্রশিক্ষণ কর্মসূচিগুলো রয়েছে সেগুলোতে এখানকার বাসিন্দাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে পরবর্তীতে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর উপহার ফুলবাড়ি উপজেলার বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পে ধাপে ধাপে 243টি ভূমিহীন পরিবার মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। নানা জটিলতায় ধুঁকছে নোয়াখালীর একমাত্র চামড়া প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান দি নোয়াখালী ট্যানারি। কর্তৃপক্ষের দাবি, করোনায় রফতানি বন্ধ হওয়ায় কর্মকাণ্ড অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবি নিয়ে রিপোর্ট। 1950 সালে বৃহত্তর নোয়াখালীর একমাত্র চামড়া প্রক্রিয়াজাত কারখানার যাত্রা শুরু। 2000 সাল থেকে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে চামড়া সরবরাহের পাশাপাশি রপ্তানি করত বিভিন্ন দেশে। বছরে গড়ে প্রায় $6 লাখ বৈদেশিক মুদ্রা আসত এ খাতে। কিন্তু গত 2 বছর করোনার প্রভাবে বন্ধ হয়ে গেছে প্রায় সবকিছু। এখন মাত্র 30 থেকে 32 জন শ্রমিক নিয়ে কোনো মতে কাজ চলছে। কয়েক বছর আগের চামড়াও স্তূপাকারে পড়ে আছে, অনেক যন্ত্রপাতিও বিকল হওয়ার পথে। 2 বছর চায়নার সাথে আমাদের কোম্পানির ব্যবসা বাণিজ্য বন্ধ, যার কারণে আমরা শ্রমিকেরা অনেক কষ্টে আছি।
60-70 জন লোকে কাজ করছি, এখন 20-30 জনের শ্রমিক আছে। কাজ কাম তেমন নাই, আমরা খুব কষ্টতে আছি। আমাদের এখানে যদি একটা ইটিভি প্ল্যান থাকে আমাদের কাজ সুবিধা হবে। কর্তৃপক্ষের দাবি, করোনা মহামারীর পাশাপাশি চামড়ার চাহিদা না থাকা, কেমিক্যালের দুষ্প্রাপ্যতা, শ্রমিকদের বেতন মজুরি বৃদ্ধি সহ নানা কারণে প্রতিষ্ঠানটি ধুঁকছে। আগে প্রতি মৌসুমে গরুর 1.5 লাখ, ছাগলের 2 লাখ ও 50,000 মহিষের চামড়া প্রক্রিয়াজাত করা হতো। এবছর তা নেমে এসেছে কয়েক হাজারে। আরও অত্যাধুনিক আপগ্রেড করার জন্য যদি গভর্নমেন্ট শিল্প মন্ত্রণালয় যদি আমাদেরকে কিছু পরিমাণ সহযোগিতা করে, তাহলে এই প্রতিষ্ঠানটা আরও আপগ্রেড হওয়ার সম্ভাবনা আছে। সোনাপুরের দত্তেরহাটের গোপাই গ্রামের এই শিল্প কারখানাটি নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন স্থানীয় উদ্যোক্তা সাইদ মিয়া। কিশোরগঞ্জে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 3 জন। স্বজনরা জানান, দুপুরে কুলিয়ারচরে উপজেলার দক্ষিণ নন্দরামপুর এলাকায় নিজ বাড়ির বারান্দায় জামেনা বেগম সহ কয়েকজন দাঁড়িয়েছিলেন। এ সময় হালকা বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাত হলে 4 জন মাটিতে লুটিয়ে পড়েন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জামেনা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অবস্থা গুরুতর হওয়ায় আহত 3 জনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুরে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সকালে সালথা উপজেলার মীরকান্দি এলাকায় গলায় রশি পেঁচানো অবস্থায় একটি লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। চট্টগ্রামের সিআরবিতে প্রস্তাবিত বেসরকারি হাসপাতাল নির্মাণ প্রকল্প অন্য জায়গায় স্থানান্তরের দাবি জানিয়েছে নাগরিক সমাজ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এ সময় 11 আগস্ট সমাবেশ সহ লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়। বক্তারা জানান, নগরের ডিটেইলড এরিয়া প্ল্যানের কালচার অ্যান্ড হেরিটেজ হিসেবে ঘোষিত সিআরবিতে হাসপাতাল নির্মাণের নির্ধারিত স্থানটি বেআইনিভাবে চিহ্নিত। এমন কার্যক্রম থেকে সরে আসার আহ্বান জানান নাগরিক সমাজের ব্যক্তিরা। নড়াইলে চিত্রশিল্পী এস.এম. সুলতানের 97তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও এস.এম. সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে শিল্পীরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। সীমিত পরিসরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়। চিত্রশিল্পী সুলতান 1924 সালের 10 আগস্ট শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কালজয়ী শিল্পী 1994 সালের 10 অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রকল্প আকারে 20 থেকে 22 কোটি টাকার একটা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, তখন এই শিল্পী এস.এম. সুলতানের আরও নান্দনিকতা এবং তার এই কমপ্লেক্স, তার শিল্পকর্ম কিভাবে আরও রেস্টোরেশন সায়েন্টিফিক উপায়ে করা যায় সেই বিষয়টিও সমাধান করা যাবে। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কাল থেকে পদ্মা সেতুর নিচ দিয়ে চলবে না ভারী যানবাহী ফেরি। আপাতত ঘাট সরানোর পরিকল্পনা নেই, জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। বিমান বাহিনীর হেলিকপ্টারে পার্বত্য জেলায় পৌঁছে গেছে টিকা। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভ্যাকসিন দেওয়া শুরু। করোনায় আরও 264 জনের মৃত্যু। ফের দুদিনের রিমান্ডে চিত্রনায়িকা পরিমণি ও সহযোগী দীপু। 6টি গাড়ি জব্দ। খোঁজ নেওয়া হচ্ছে সম্পত্তির। তালিকা হচ্ছে না পরীর বাসায় যাতায়াতকারীদের। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ে।